উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা এখনো বাকি। রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। এই শেষ মুহূর্তে তোমরা অনেকেই অনুরোধ করেছো স্যার এমসিকিউ এবং এসএকিউ এর যদি কিছু সাজেশন দিতেন, তাই আমি অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ এবং এসএকিউ। প্রশ্নগুলি তোমাদের উত্তর সহ বলে দেব। তো চলো আমরা স্ক্রিনে গিয়ে দেখে নিই প্রশ্ন এবং উত্তর। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি আশা করছি ভালো লাগবে, তোমরা শেষ পর্যন্ত দেখবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। চলো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের এমসিকিউ আসবে 3 মার্ক, 3 মার্কের এমসিকিউ আর 3 মার্কের এসএকিউ। এখান থেকে 6টা প্রশ্ন কমন পাওয়া যাবে। তো দেখো মাত্র কটা প্রশ্ন আমি তোমাদের বলে দেব। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961। ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 সালে। বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 সালে। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। চলো তারপরে দেখে নিই আমরা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি। তোমরা হয়তো এখানে প্রশ্ন করতে পারো যে আমি কোনো বই থেকে দেখাচ্ছি না, এটা আমাদেরই দিশা কোচিং সেন্টারের প্রকাশিত বই জিনিয়াস। দেখতে পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞান জিনিয়াস থেকে আমি তোমাদের দিচ্ছি। দেখো, এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা। 1-2-3 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল 2007 সালে। জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ না করা। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জওহরলাল নেহেরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর দেখো, প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম উল্লেখ করো। জাপান। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছে বার্নেট। পরের প্রশ্ন দেখো, ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। তারপরে 17 নম্বর প্রশ্ন দেখো, সল্ট 1 স্বাক্ষরিত হয়েছিল 1972 সালে। তারপরে দেখো, তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2012 সালে। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো মতাদর্শগত বিরোধ। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ চলেছিল 1945 থেকে 1990 সালে 2রা জুন পর্যন্ত। এই কটি প্রশ্ন দেখতে পাচ্ছ, 20টা প্রশ্ন স্টার এবং সাল উল্লেখ করা আছে যে প্রশ্নগুলি, সেগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এবারে চলে আসবো এসএকিউ। বাকি প্রশ্নগুলি তোমাদের দেখার দরকার হবে না। চলো আমরা পরে এসএকিউ ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি সেগুলি দেখে নেব। নেম NAM এর একটি নীতি উল্লেখ করো। উত্তর দেখতে পাচ্ছ, তোমাদের আশা করছি এগুলি পড়া আছে। যদি তোমাদের প্রয়োজন মনে করো তাহলে স্ক্রিনশট করে নিয়ে তোমরা উত্তর দেখে নিতে পারো। জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম 2জন মুখ্য প্রবক্তার নাম করো। আমি শুধু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দেখাচ্ছি। সিয়েটো কথার পূর্ণ রূপ কি? দ্বিমেরুকরণ কাকে বলে? চলো দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন দেখো, মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল? দাতাত বলতে কি বোঝো? নেম এর পুরো কথাটি কি? ন্যাটো এর পুরো কথাটি কি? বহু মেরুতা বলতে কি বোঝো? পটসডাম সম্মেলনের যোগদানকারী যে কোনো 2জন নেতার নাম লেখো। এর পরের প্রশ্ন দেখো, দাতাত ও ঠান্ডা লড়াই এর মধ্যে প্রধান পার্থক্য কি? জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত?
জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি? বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কবে দেখা দেয়? সুয়েজ সংকট কবে কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। এর উত্তরটা দেখে নাও। এটা উত্তর। এরপর আমরা দেখব পরের প্রশ্ন। ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো? কত সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? চার্চিল কোন সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমী দেশগুলির সামরিক জোটের নাম কি? আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল চিহ্নিত করো। জোট নিরপেক্ষতার মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে কি বোঝো? এই কটা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবারে আমরা চলে আসব পরের অধ্যায়ে এমসিকিউ বা এসিকিউ। আমরা এবার দেখে নেব তৃতীয় অধ্যায়। আমরা এতক্ষণ দেখলাম দ্বিতীয় অধ্যায়, বাকি প্রশ্নগুলি দেখার দরকার নেই। যে প্রশ্নগুলি দেখালাম তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি হলো, দেখো, এমসিকিউ আসবে 3 মার্কের, এসিকিউ আসবে 2 মার্কের। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? 1954 সালে। সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। এরপর ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? 1972 সালে। এরপরে সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন জোসেফ ফ্রাঙ্কেল। পরের প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো। চলো আমরা দেখে নেব পরের প্রশ্ন। উত্তর হবে পঞ্চশীল নীতির অনুসরণ। পরের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। এরপর সার্কের বর্তমান সদস্য সংখ্যা কটি? 8টি। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন হলো সার্ক। এরপর বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা। পরের প্রশ্ন, সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1985 সালে। ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল 1999 সালে। এই কটা প্রশ্ন তোমরা দেখবে, বাকিগুলি লেখা আছে আমাদের, কিন্তু ওগুলি এখন শেষ মুহূর্তে আর দেখার দরকার নেই। চলো এসএকিউ দেখে নেব। এসএকিউ দেখো, প্রথম প্রশ্ন, কয়টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়? উত্তরগুলি তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নেবে। তারপরে ব্রিক্স কি? পরের প্রশ্ন, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? পরের প্রশ্ন, যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। পররাষ্ট্র নীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? সাপটা এর পুরো কথাটি কি? এনপিটি এর পুরো কথাটি কি? পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন? সিটিবিটি কি? চলো পরের প্রশ্ন দেখে নেব 10 নম্বরে কি আছে। 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতের পররাষ্ট্র নীতির যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। ছাঁটাই প্রস্তাব কয় প্রকার? সার্কের কয়টি সীমাবদ্ধতা উল্লেখ করো। সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো। সার্কের যে কোনো 4টি সদস্য রাষ্ট্রের নাম লেখো। সাফটা বলতে কি বোঝো? সার্ক এর পুরো কথাটি লেখো। ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি? পররাষ্ট্র নীতির যে কোনো একটি উদ্দেশ্য লেখো। পরের প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির 2টি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। সিআইএ এর পুরো কথাটি কি? পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থটির প্রণেতা কে?
তারপরে দেখব আমরা এশিয়ান পুরো কথাটি কি, পররাষ্ট্রনীতির সংজ্ঞা কি বা সংজ্ঞা দাও। এই ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের। এরপরে আমরা দেখে নেব চতুর্থ অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছ 4টে এমসিকিউ এবং 4টে এসএকিউ। আমি যে প্রশ্ন কটি দেখাবো এর মধ্যে থেকে তোমরা অবশ্যই 8 মার্ক কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, ইউএনও এর প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভি লি। সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো 193। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো 15। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে নীতির সংখ্যা কয়টি? 7টি। দেখো, প্রথম প্রশ্ন, পরের প্রশ্ন, দেখো, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় 1950 সালে। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে স্থায়ী সদস্যরা। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল জাতিসংঘ। 1945 সালে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল 50। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল সাধারণ সভা। আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল 15 জন। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল 5। ইউএনও সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা হল 54। আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হল 9 বছর। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের প্রধান প্রশাসক হলেন মহাসচিব। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির মোট সংখ্যা হল 15। জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রস্তাবনায়। বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল সাধারণ সভা। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হল 10। জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে 99 নম্বর ধারায়। এই কটা প্রশ্ন তোমরা এমসিকিউ দেখবে। আশা করছি এই 4টের মধ্যে, এই 20টার মধ্যেই 4টে কমন পেয়ে যাবে। চলো এবার আমরা দেখে নেব এসএকিউ। দেখো, এখান থেকে এসএকিউ কোনগুলি ইম্পর্টেন্ট হবে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের 2টি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? আটলান্টিক সনদ কত সালে স্বাক্ষরিত হয়? G77 বলতে কি বোঝো? আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত? এমসিকিউতেও ছিল এটা। পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা বললাম। নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো। চলো পরের প্রশ্ন দেখে নেব আমরা। পরের প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 54 জন। সম্মিলিত জাতিপুঞ্জের কোন 2টি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্তোনিও গুয়েতেরে। আচ্ছা, এটা হয়তো পরিবর্তন হতে পারে, কারণ এটা আমাদের আগের লেখা। বর্তমানেরটা তোমরা একটু দেখে নিও। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? 24 অক্টোবর। সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? 5 জন। জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? সম্মিলিত জাতিপুঞ্জে যৌথ নিরাপত্তা নীতি কি? ইউনেস্কো কি? সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে? সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো।
পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির প্রধান কাজ কি? চলো পরের পাতায় উত্তর আছে, দেখে নিই। দেখতে পাচ্ছ উত্তর পরে। 20 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময় সদস্য রাষ্ট্রের সংখ্যা উল্লেখ করো। 51। শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি কোন সালে গৃহীত হয়? 1950 সালে। নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো। এরপর, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভিটো প্রদান ক্ষমতার অর্থ কি? সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি অঙ্গ আছে? সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলি সাধারণ সভায় কয়জন প্রতিনিধি প্রেরণ করতে পারে? আন্তর্জাতিক আদালতের সদস্য সংখ্যা কত? মোটামুটি কটা? 28টা বললাম। আশা করছি 28টার মধ্যেই তোমরা 4টে এসএকিউ কমন পেয়ে যাবে। বাকি আরো আছে, সেগুলি তোমাদের দিচ্ছি না। এরপরে আমাদের পঞ্চম অধ্যায় থেকে ব্রড কোশ্চেন আসবে, তাই আমাদের এটা দরকার নেই। এরপরে চলে আসবো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে দেখতে পাচ্ছ, এটাও অতি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ষষ্ঠ অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি? এমসিকিউ আসবে 6টা, এসিকিউ 2টো। তাহলে 8 মার্কের প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে, বা এখানে যদি ব্রড কোশ্চেন আসে তাহলে আর শর্ট আসবে না। দেখো, তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দ্বিকক্ষবাদের সমর্থক হলেন জে.এস. পাল। পরের প্রশ্ন, বহু পরিচালক বিশিষ্ট শাসন সভার উদাহরণ হলো সুইজারল্যান্ড। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেটি অন্ধকার, কি ভীষণ সেই অন্ধকার, কথা বলেছেন লর্ড ব্রাইস। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নটা, মনে রাখবে। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, কথা বলেছেন লর্ড অ্যাক্টন। পরে, পার্লামেন্ট হলো খেলার বিষয়, বলেছেন বেনিটো মুসোলিনি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তা কে? মন্তেস্কু। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হলো জনপ্রতিনিধি সভা। পরের প্রশ্ন, একক পরিচালকের একটি উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন, স্থায়ী। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম হলো চীন। উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হলো সেনেট। ব্রিটেনের আইনসভার নিম্নকক্ষের নাম হলো কমন্স সভা। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হলো লর্ড সভা। অরাজনৈতিক অথবা স্থায়ী প্রশাসকরা হলেন আমলাতন্ত্রের সদস্য। দ্বিকক্ষ বিশিষ্ট আইন বিভাগের সমর্থক হলেন, চলো দেখে নিই, পরের পৃষ্ঠায় উত্তর আছে। লর্ড ব্রাইস। এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন হ্যারল্ড লেস্কি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সরকারের কার্যাবলীকে মূলত ড্যাশ ভাগে ভাগ করা যায় 3। পরের প্রশ্ন, ড্যাশ বিভাগকে সংবিধানের অভিভাবক বলে মনে করা হয়। এখানে যে অপশনগুলি আছে তার কোনোটিই নয়। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হন 2 জন। আমলাতন্ত্রের প্রধান কাজ হলো, উত্তর হবে সরকারের নীতি সমূহের রূপায়ণ। পরের প্রশ্ন, ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক হলেন রাজা বা রানী। পরের প্রশ্ন, ড্যাশ ধরনের সরকারের ক্ষেত্রে আইনসভার উচ্চকক্ষটি অবশ্য কি হবে? যুক্তরাষ্ট্রীয়। এই কটা প্রশ্ন 26টা। আশা করছি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আমরা চলে আসবো এসএকিউ। দেখো, আমাদের প্রশ্নগুলি একদম বাছাই করা আছে, এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। দেখো, অর্পিত ক্ষমতাপ্রসূত আইন এর সংজ্ঞা দাও। আমলাতন্ত্র বলতে কি বোঝো? স্পিরিট অফ
লজ গ্রন্থটি কার লেখা? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। রাষ্ট্রকৃতক বা আমলা কাদের বলা হয়? এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো? জিরো আওয়ার কাকে বলে? পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। ভারতের শাসন বিভাগ একক পরিচালক না বহু পরিচালক বিশিষ্ট? আইন বিভাগের ক্ষমতা হ্রাস পাওয়ার একটি কারণ দাও। কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে? সংসদীয় শাসন ব্যবস্থায় আইনসভার দ্বারা শাসন বিভাগকে নিয়ন্ত্রণের একটি উপায় লেখো। পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও। একক পরিচালক ও বহু পরিচালক বিশিষ্ট শাসকের মধ্যে একটি পার্থক্য লেখো। রাজনৈতিক প্রশাসক বলতে কি বোঝো? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? আচ্ছা, এই যে কটা প্রশ্ন দিলাম, কটা? মাত্র 17টা। আশা করবে 17টার মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে এই অধ্যায়ে। এরপরে আমরা চলে আসব সপ্তম অধ্যায়ে। দেখো, সপ্তম অধ্যায়ে এমসিকিউ হবে দুটো আর এসএকিউ হবে দুটো। প্রথম প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাশ এর দ্বারা? রাষ্ট্রপতি। ভারতে 1991 সালে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? নরসিমা রাও। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন? উত্তর হবে 3 প্রকার। পরের প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় প্রধানমন্ত্রী দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। রাষ্ট্রপতি কর্তৃক লোকসভার কতজন সদস্য মনোনীত হন? 2 জন। ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান হলেন প্রধানমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতির জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন ড্যাশ ধারা অনুসারে? 352 নম্বর ধারা। ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি সংবিধানের ড্যাশ নম্বর ধারা অনুসারে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? 360। আইনসভা কর্তৃক বিচারপতিরা নির্বাচিত হন সুইজারল্যান্ডে। মার্কিন রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের ড্যাশ প্রধান সাংবিধানিক ও প্রকৃত। ভারতের উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন রাজ্যসভাতে। রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়টি আছে সংবিধানের 61 নম্বর ধারায়। যাই হোক, আমি এখানে 16টা বললাম, স্টার দেওয়া আছে আমাদের 16টা। এই 16টা দেখবে, আশা করবে এর মধ্যে থেকেই তোমরা এমসিকিউ কমন পেয়ে যাবে। চলো এবার আমরা এসএকিউ গুলি দেখে নেব। আচ্ছা, এসএকিউ দেখো, প্রথম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? রাজ্যপাল পদের একটি যোগ্যতা লেখো। ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো 2টি ক্ষমতার উল্লেখ করো। পরের প্রশ্ন, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো? ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? গুজরাল নীতি কার সৃষ্টি? ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সাথে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন 1987 সালে? রাজীব গান্ধী। ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে? রাষ্ট্রপতি। রাজ্য আইনসভার নেতা কে? মুখ্যমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হন? ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো একটি কাজ উল্লেখ করো। ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন? চলো এবার দেখে নিই পরের প্রশ্ন। আর মাত্র 2টি প্রশ্ন এখান থেকে আমরা দেব। ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি?
রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। আচ্ছা, এই ছিল আমাদের এসএ কিউ। মাত্র 17টা এসএ কিউ বললাম, সালের কোশ্চেনগুলি, আর সঙ্গে কয়েকটি আমাদের গুরুত্বপূর্ণ স্টার দেওয়া আছে। প্রশ্নগুলি করলেই তোমরা তার মধ্যে থেকে কমন পেয়ে যাবে। চলো এবার আমরা অষ্টম অধ্যায়ে দেখে নেব। এখানে এসএ কিউ আসবে না, শুধুমাত্র এমসিকিউ আসবে। আমরা দেখে নেব এখান থেকে এমসিকিউ আসবে 2 মার্কের। মাত্র কটি প্রশ্ন হবে একটু দেখে নাও। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো 250। রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো বিধান পরিষদ। অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় লোকসভায়। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য হল 294। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল 552। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করতে পারেন? 12 জন। ভারতে কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ হল 5 বছর। 5 বছর। কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। লোকসভার সাধারণ কার্যকালের মেয়াদ হল 5 বছর। ভারতে লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন লোকসভার সদস্যদের দ্বারা। এই কটা প্রশ্ন, অর্থাৎ মাত্র 13টা প্রশ্ন বললাম এখানে। আশা করবো 13টা প্রশ্নের মধ্যে থেকে তোমরা এমসিকিউ দুটো কমন পেয়ে যাবে। এই অধ্যায় থেকে কোনো এসিকিউ আসবে না। চলো আমরা এবার দেখে নিব পরের অধ্যায়। পরের অধ্যায় অর্থাৎ নবম অধ্যায়, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি। দেখো এখান থেকে এমসিকিউ 6, এসিকিউ 2 অথবা একটা ব্রড কোশ্চেন। ব্রড আসলে আর এমসিকিউ এসিকিউ আসবে না। যদি বাই চান্স ব্রড এখান থেকে না আসে তাহলে আমাদের কিন্তু এমসিকিউ এসিকিউ আসবে। তো চলো দেখে নিই কি কি প্রশ্ন এখান থেকে এমসিকিউ এর গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 65 বছর। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে। লোক আদালত প্রথম গঠিত হয়েছিল জুনাগড়ে, গুজরাটে। পরের প্রশ্ন, কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত? বিহার। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয়? বয়সের কোনো শর্ত নেই। বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত? 21। ভারতের সর্বোচ্চ আপিল আদালত, যাই হোক আমাদের এ পর্যন্ত আমরা দেখবো, এখানে স্টার আমাদের করা নেই। মানে এই অধ্যায় থেকে সাধারণত এমসিকিউ এসিকিউ আসে না, এখান থেকে ব্রড কোশ্চেন আসে। তাই এখান থেকে আমরা তেমন গুরুত্ব দিচ্ছি না শর্ট কোশ্চেনের জন্য। তবুও আমরা এসিকিউ দেখে নেব কয়েকটি, মাত্র কয়েকটি। এখান থেকে ব্রড কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি, সাধারণত ব্রড কোশ্চেনই আসে। দেখো সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি কি? গণ আদালতের কার্যাবলী কি? পরের প্রশ্ন, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করো। ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখো এর উল্লেখ করো। পরের প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীনতার একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। পরের প্রশ্ন, বিচার বিভাগ কিভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসেবে কাজ করে? এই কটা বললাম, তবে কোন কোন অধ্যায় তোমরা এড়িয়ে যেতে পারো আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। মানে যে অধ্যায়গুলি থেকে এমসিকিউ এবং এসিকিউ একটু এড়িয়ে চলতে পারো তোমরা, আমি একটু পরে বলে দিচ্ছি ভিডিও শেষে। চলো এবার আমরা দেখে নেব 10ম অধ্যায়। আগে শেষ করি আমরা, তারপরে বলে দেব কোন অধ্যায়গুলিকে তোমরা এড়িয়ে চলবে। আমি যেগুলি বললাম তার মধ্যেও এড়িয়ে যাওয়া যায়। দেখো এখান থেকে 4টে এমসিকিউ আর 2টো এসিকিউ, অতি গুরুত্বপূর্ণ অধ্যায়টা। এখান থেকে ব্রড কোশ্চেন আসবে না, তাই এই অধ্যায়কে অত্যন্ত গুরুত্ব দিতে হবে তোমাদের। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। পঞ্চায়েত ব্যবস্থায় ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি, দ্বিতীয়। চলো পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন হলো,
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন 5 বছরের জন্য। কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন কমিশনার। তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে ১৯৫২ সালে। ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা, বিডিও। কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল ১৯৮০ সালে। পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে, এখনো প্রতিষ্ঠিত হয়নি। পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েত রাজ ব্যবস্থার ড্যাশ স্তর, দ্বিতীয় স্তর। পরের প্রশ্ন, ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় ৭৩। পরের প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন ডিএম। পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় ড্যাশ সালে, ১৯৯৩ সালে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় ১৯৭৩ সালে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন মেয়র। ৭৩তম সংবিধান সংশোধন আইন প্রণীত হয়েছিল ১৯৯২ সালে। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন বিডিও। কলকাতা কর্পোরেশনের সপরিষদ মেয়র এর সদস্য সংখ্যা হল ১২। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হল জেলা পরিষদ। পঞ্চায়েত ব্যবস্থায় সদস্যদের কার্যকালের মেয়াদ হল ৫ বছর। গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা ৩০ জন। জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন সভাধিপতি। পশ্চিমবঙ্গের জেলা পরিষদগুলিতে প্রতিটি ব্লক থেকে কতজন সদস্য জনগণের দ্বারা নির্বাচিত হন? ৩ জন। বর্তমানে কলকাতা পৌর নিগমে কাউন্সিলরের সংখ্যা ১৪১। গ্রাম পঞ্চায়েত এর কার্যকাল হয় ৫ বছর। এই কটা প্রশ্ন তোমাদের জন্য বললাম, ২৪টা প্রশ্ন। আশা করছি এর মধ্যে কমন পেয়ে যাবে। আর এখান থেকে আমরা এবার এসিকিউ দেখে নেব। মাত্র কটা এসিকিউ হবে, এটাই আমাদের শেষ অধ্যায়। এরপর আমি তোমাদের বলে দেব যে তোমরা কোন অধ্যায়গুলিকে এড়িয়ে চলবে। দেখো, ওয়ার্ড কমিটি এসিকিউ কি? ওয়ার্ড কমিটি কি? পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ করো। ক্ষুদ্র জেলা শাসক কাকে বলে? ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝায়? পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর নাম কি? বড় কমিটি কি? গ্রাম পঞ্চায়েতের সবাইকে সভাপতিত্ব করেন। পরের প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকে 50%। জেলা সংসদের প্রধান কাজ কি? উল্লেখ করো। গ্রাম সংসদের প্রধান কাজ কি? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর? গ্রাম পঞ্চায়েতের আয়ের যে কোনো দুটি উৎস উল্লেখ করো। জেলা পরিষদের যে কোনো দুটি স্থায়ী কমিটির নাম উল্লেখ করো। পশ্চিমবঙ্গে জেলা পরিষদের দুটি আয়ের উৎস উল্লেখ করো। গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? এই যে 16টা প্রশ্ন দিলাম, এর মধ্যে থেকে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। এবার চলো কোন অধ্যায়গুলিকে একটু এড়িয়ে যাওয়া যায় সেটা একবার দেখে নিই আমরা। এখানে একটা চার্ট দেবো তোমাদের, এই চার্ট থেকে তোমরা বুঝে নিতে পারবে। 1 নম্বর অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ আসবে না। 2 নম্বর অধ্যায় অতি গুরুত্বপূর্ণ, 3টে এমসিকিউ 3টে এসিকিউ পড়বে। 3 নম্বর অধ্যায় থেকে এমসিকিউ 3টে এসিকিউ পড়বে। 4 নম্বর অধ্যায় তোমরা এড়িয়ে যেতে পারো, সম্মিলিত জাতিপুঞ্জ। না, এখান থেকে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ থেকে, সরি একটু ভুল বললাম, এখান থেকে ব্রড কোশ্চেন সাধারণত দেখা যায় না। এখান থেকে তোমাদের এমসিকিউ এসিকিউ অত্যন্ত গুরুত্ব দেবে। কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ, এখান থেকে তোমাদের ব্রড কোশ্চেন আসলে আর এমসিকিউ আসবে না, মানে এখানে এমসিকিউ আসবেই না, এটা বাদ দেবে তোমরা, এটা বাদ দেবে। এরপর আমরা দেখব 6 নম্বর অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ। এখান থেকে কিন্তু ব্রড কোশ্চেনই আসে, মানে শর্ত আছে আমাদের, হয় এমসিকিউ আসলে 6টা আর 2টো এসিকিউ, আর না হলে একটা ব্রড আসলে আর শর্ট আসবে না। তাই এই অধ্যায়টাকে 6 নম্বর অধ্যায়কে তোমরা শর্ট কোশ্চেন হিসাবে, যারা একটু কম পড়তে চাও তারা বাদ দিতে পারো। ভারতের শাসন বিভাগ, এখান থেকে তোমাদের 2টো এমসিকিউ 2টো এসিকিউ পড়তেই হবে। আইন বিভাগ, এখান থেকে 2টো এমসিকিউ এসিকিউ আসবে না।
ভারতের বিচার বিভাগ এই অধ্যায়টাকে তোমরা বাদ দিতে পারো, যারা একটু কম পড়তে চাও তারা এই 9 নম্বর অধ্যায়কে বাদ দিতে পারো, কারণ এখান থেকে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট এই দুটোর মধ্যে একটা প্রশ্ন প্রতি বছরই আসে, তাহলে শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। আর স্থানীয় স্বায়ত্তশাসন এখান থেকে অবশ্যই শর্ট কোশ্চেন আসবে, ব্রড আসবে না, তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।